আসসালামু আলাইকুম। Realme C17 এই ফোনটি বাংলাদেশি টেক এনথুসিয়াস্টদের জন্য একটা গর্বের বিষয়। তার কারণ আজ 21 সেপ্টেম্বর 2020 এই ফোনটি বাংলাদেশেই প্রথম গ্লোবাল লঞ্চ হতে যাচ্ছে। 4 দিন আগে এই ফোনটির একটি হ্যান্ডস অন এবং আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের প্রিয় ড্রয়েড হেড চ্যানেলে এই ফোনটির ফুল রিভিউ, প্রাইসিং এবং অ্যাভেলেবিলিটি আপনাদের সাথে শেয়ার করব। সি সিরিজ রিয়েলমির মিড রেঞ্জের ফোন এবং C17 এই মুহূর্তে রিয়েলমির মিড রেঞ্জ কিং। সো ভিডিও শুরুতেই প্রাইসিং সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। রিলিজের সময় এই ফোনটির প্রাইস 15,990 টাকা। তবে আগামীকাল দ্যাট মিনস 22 সেপ্টেম্বর দারাজের ফ্ল্যাশ সেলে এটা 1000 টাকা ডিসকাউন্টে 14,990 টাকায় পাওয়া যাবে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর দেরি না করে শুরু করা যাক Realme C17 এর ফুল রিভিউ। সাথে আছি আমি হৃদয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ড্রয়েড হেড। কিন্তু যারা এখনও ড্রয়েড হেডকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা প্রেস করে রাখবেন। ওয়েলকাম টু ড্রয়েড হেড। যেহেতু আনবক্সিং আগে করে ফেলেছি, সুতরাং আনবক্সিং নিয়ে তেমন বিস্তারিত কিছু না বলাই চলে। যদি আনবক্সিং দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন কিংবা সাজেশন বক্স ফলো করুন। তবে Realme C17 এর সাথে আউট অফ দ্য বক্স টাইপ সি কেবল পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, ফোনটিকে প্রোটেকশনের জন্য একটা সিলিকন ব্যাক কভার পাচ্ছেন, যে ব্যাক কভারটি ফোনের পেছনে এবং ফোনের ডিসপ্লেকেও বেশ খানিকটা প্রোটেকশন দেবে। C17 এর ডিজাইনটি রিয়েলমির আগের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে একটু আলাদা এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ আমরা নতুন একটা ডিজাইন পেয়েছি। রিয়েলমি এই ডিভাইসটিতে একটা ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। এই ম্যাট ফিনিশটা বেসিক্যালি আমার কাছে বেশ ভালো লেগেছে। দুটো কালারে পাবেন, রিভিউ ইউনিটটি লেগ গ্রিন এবং আরেকটি আছে নেভি ব্লু। সো ফোনের পেছনে প্লাস্টিক এবং ফোনের ফ্রেম এটিও প্লাস্টিক, কিন্তু এই প্লাস্টিকটি মোটেও চিপ ফিলিং দেয়নি। ম্যাট ফিনিশ, ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজ হালকা লক্ষ্য করা গেছে, কিন্তু এর ইউনিক কালার এবং প্রায় ম্যাট এবং প্রায় গ্লসি এর মাঝামাঝি একটা ফিনিশ, একটা ফ্রেশ এয়ার দিয়েছে রিয়েলমির আগের ডিজাইনগুলো থেকে। তার পাশাপাশি এর যে ক্যামেরা লেআউট সেকশন এটাও একটা রিফ্রেশড ডিজাইন, একদম সিঙ্গেল ক্যামেরা অ্যারেড থেকে এই ক্যামেরা এর আমার কাছে পছন্দ হয়েছে। ক্যামেরা বামটা লক্ষণীয়, সো ফ্ল্যাট সারফেসে রাখলে এই ফোনটা একটু হালকা ওয়াবল করবে। পেছনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, নিচে রিয়েলমি ব্যান্ডিং আছে। ফোনের ডান পাশে হালকা নিচে পাওয়ার বাটন আছে, তার ঠিক উপরে ভলিউম রকার আছে। বাটনগুলো বেশ ট্যাকটাইল ছিল, বাট বাটনের ট্রাভেল ডিস্টেন্স একটু কম। ফোনের উপরে একদম ফ্রেশ। ফোনের ডান পাশে ডুয়াল সিম কার্ড স্লট এবং একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। ফোনের নিচে মিড রেঞ্জ ফোনের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার USB টাইপ সি আছে, 3.5 মিলিমিটার পোর্ট আছে এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। USB টাইপ সি, এটা USB 2.0, এতে USB অন দ্য গো বা OTG সাপোর্ট করে। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, সুতরাং এই ফোনটি হাতে নিলে একটা হেফট আপনি অনুভব করবেনই। একটু নিচের দিকে ভারী, সো ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট ডিস্ট্রিবিউশন আরেকটু ব্যালেন্স করা যেত হয়তো, বাট আপনি ডে টু ডে ইউসেজে খুব একটা প্রবলেম ফেস করবেন না। তবে আমার এক্সপিরিয়েন্স কিংবা আমার সাথে যারা এই ফোনটি ইউজ করেছেন আমার আশপাশে সবারই এক্সপিরিয়েন্স হচ্ছে এই ফোনটি সিঙ্গেল হ্যান্ডেড ইউসেজে খুব একটা প্যারা দেয়নি এবং আপনিও সিঙ্গেল হ্যান্ডেড ইউসেজে মোটামুটি কমফোর্টেবল ফিল করবেন। এবার ফোনের সামনে ফিরে আসা যাক। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 720p 90 হার্টজের ডিসপ্লে এবং আমি বেড ধরে বলতে পারি 14 থেকে 16,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনে এখন পর্যন্ত এই প্রথম 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইনকর্পোরেট করা হয়েছে এবং এই ফোনটা অনেকের ক্ষেত্রেই প্রথম 90 হার্টজ রিফ্রেশ রেটের একটা ফোন হতে যাচ্ছে। আসলে 90 হার্টজ রিফ্রেশ রেট আর 60 হার্টজের মধ্যে পার্থক্য, এই জিনিসটা যারা ইউজ করেননি তাদেরকে বোঝানো একটু টাফ। বাট 90 হার্টজের ডিসপ্লে সেকেন্ডে মোটামুটি 90 বার একটা ইমেজকে রিড্র করে। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ্লিকেশন লঞ্চিং বা যে কোনো অ্যাপের মধ্যে স্ক্রোলিং করলে এখান থেকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সুতরাং 90 হার্টজ রিফ্রেশ রেটের কারণে অনেক কিছুকেই আরো স্মুথ মনে হবে। তবে হয়তো অনেকেই কমপ্লেন করবেন 720p ডিসপ্লে, আপনাকে না জানানো হলে আপনি বুঝতেও পারবেন না যে এটা আসলে 720p ডিসপ্লে। 6.5 ইঞ্চের এই ডিসপ্লেটিতে কন্টেন্ট ওয়াচিং, মিডিয়া কনসাম্পশন কোনো ব্যাপারই না। আর 90 হার্টজের রিফ্রেশ রেট এটা আমার কাছেই এই ডিভাইসের একটা ইউনিক সেলিং পয়েন্ট। আসলে ফোনের ডিসপ্লের ঠিক বাম পাশে পাঞ্চল ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটি বাম পাশে হওয়াতে মিডিয়া কনসাম্পশনে খুব বেশি ঝামেলা ক্রিয়েট করে না। বাট ডিসপ্লেটি ইউজ করে আমি বেশ হ্যাপি, কারণ মিড রেঞ্জের ফোনে এরকম 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বেশ অ্যাকিউরেট প্যানেল দেখে আমার কাছে ভালো লেগেছে। সুতরাং বাজেট ডিভাইস হিসাবে এর 720p ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট অবভিয়াসলি একটা ওয়েলকাম ফিচার এবং আমি এক্সপেক্ট করব পরবর্তীতে রিয়েলমি তাদের
আমাদের বাজেট ডিভাইসগুলোতে এই ট্রেন্ডটা অব্যাহত রাখবে এবং আমরা এক্সপেক্ট করতেই পারি রিয়েলমির কাছে যে আমরা 1080p ডিসপ্লে পাবো। Realme C17 এ 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ ইউজ করা হয়েছে। স্টোরেজটি UFS 2.1। UFS 2.1 এই স্টোরেজ খেয়াল করে দেখেছি 20,000 টাকা প্লাস ফোনগুলোতে ইউজ করা হয়। একটা 15,000 টাকার ফোনে UFS 2.1 স্টোরেজ যেটা 128GB, তার সাথে মেমোরি কার্ড সাপোর্ট এবং 6GB র্যাম, এটা আমার কাছে মনে হয় এই প্রাইসে আমরা এই প্রথম পেতে যাচ্ছি অ্যাটলিস্ট একটা অফিসিয়াল ডিভাইস থেকে। এতে সিস্টেম চিপ হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 460, যে প্রসেসরটি 4টি 1.8 GHz এর ক্রায়ো 240 গোল্ড এবং 4টি 1.6 ক্রায়ো 240 সিলভার কোর দিয়ে সাজানো হয়েছে। ইনস্ট্রাকশন সেট হিসাবে এখানে ARM V8.3A ইউজ করা হয়েছে, যেটা 11 ন্যানোমিটার টেকনোলজির প্রসেস। জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 610, Vulkan ভার্সন 1.1, OpenCL 2 অ্যান্ড DirectX 12। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5 আছে। ন্যাভিগেশনের জন্য AGPS, GLONASS, গ্যালিলিও, BDS সব ফিচারই আছে। সবারই কোশ্চেন ছিল 90 Hz এর ডিসপ্লে এই 460 প্রসেসরটি কি আসলে পুশ করতে পারবে কিনা। এই কথাটা স্বীকার করতেই হবে, নর্মাল ইউসেজে UI ন্যাভিগেশনে মোটামুটি ভালোই পারফরমেন্স করতে পেরেছিল। UI ন্যাভিগেশনে খুব হালকা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি, জাস্ট স্ক্রোলিং, উপর থেকে নিচে স্লাইডিং, মেনু স্ক্রোলিং কিংবা সেটিংসের ভেতরে স্ক্রোলিং খুব স্মুথ ছিল। পাশাপাশি 90 Hz এর ডিসপ্লে তো সাপোর্ট পেয়েছেই, জাস্ট হালকা স্টার্টার অথবা হালকা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। এই ফোনটিতে পাবজি খেলেছি, এই ফোনটিতে কল অফ ডিউটি খেলেছি। দুটো গেমই মোটামুটি ফেয়ার অ্যামাউন্টের ফ্রেম রেট পুশ করতে পেরেছিল। অ্যাটলিস্ট একটা বাজেট ডিভাইস থেকে আপনার এক্সপেকটেশন যতটুকু থাকা উচিত ততটুকুই। সো ডিভাইসটির স্ন্যাপড্রাগন 460 প্রসেসরটি রেগুলার ইউসেজে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না, অ্যাটলিস্ট আমি পাইনি। অ্যাপ সুইচিং, অ্যাপ লঞ্চিং ভালো স্পিড ছিল, র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, বিকজ 6GB র্যাম আছে এখানে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন র্যামে রেখে ইউজ করতে পারবেন। মাল্টিটাস্কিং করাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, আর সাথে 90 Hz ডিসপ্লে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিয়েছে। গ্রাফিক্সের মিডিয়াম এবং স্মুথ কনফিগারেশনে ফোনটি মোটামুটি 25 থেকে 26 FPS পর্যন্ত পুশ করতে পেরেছে এবং মোটামুটি কনসিস্টেন্ট ছিল। এই সেটিংয়ে খুব বেশি ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি। যখন আমি এটাকে স্মুথ থেকে ব্যালেন্সডে উন্নীত করলাম, মিডিয়াম এবং ব্যালেন্সড, তখন হালকা স্টার্টার এবং ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। বাট আপনি যদি এই ফোনটি থেকে পাবজি খেলতে চান তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে স্মুথ এবং মিডিয়াম সেটিংসে পাবজি প্লে করা। এখানে কল অফ ডিউটি মোবাইল খেলতে পেরেছি। কল অফ ডিউটি মোবাইলেও মোটামুটি 35 থেকে 40 FPS পর্যন্ত ফ্রেম রেট পেয়েছি। 4টা থেকে 5টা পর্যন্ত পাবজি ম্যাচ খেলার পরে ফোনটি খুবই হালকা গরম হয়েছে, যেটা আসলে নেগলিজেবল, সব ফোনই গরম হয়। এই ফোনটির একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাটারি লাইফ। 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যে ব্যাটারি আপনাকে পুরা 2 দিন ব্যাটারি ইউসেজ দেবে। 720p ডিসপ্লের সাথে 5000 mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, সব মিলিয়ে এর ব্যাটারি পারফরমেন্স সুপার। জাস্ট আমি আমার লাস্ট ফুল চার্জের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট ফুল চার্জের পর থেকে এখন পর্যন্ত এই ফোনটি 9 ঘন্টা 13 মিনিট স্ক্রিন অন ছিল। ফুল চার্জ করেছি একদিন 17 ঘন্টা 34 মিনিট আগে। এই 5000 mAh ব্যাটারি থেকে আপনি গেম খেলেন, মাল্টিটাস্কিং করেন, সারাদিন ইউজ করেন, ক্যামেরা দিয়ে ছবি তোলেন, খুব বেশি প্রবলেম আপনি ফেস করবেন না। এবং এর 18 ওয়াটের চার্জার দিয়ে এই 5000 mAh ব্যাটারিটিকে আপনার ফুল চার্জ করতে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি সময় লাগবে। বাট স্টিল ফাস্ট চার্জিং 18 ওয়াট, এটাও একটা ওয়েলকাম ব্যাপার। হয়তো আর একটু ফাস্ট হতে পারতো, রিয়েলমির ভুক চার্জ দেওয়া যেতে পারতো এখানে। ফোনটির ব্যাক সাইডে ফিরে আসা যাক। এই ফোনটিতে 4টি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেল f1.8 সেন্সর, আলট্রা ওয়াইড সেন্সর আছে 8 মেগাপিক্সেল f2.2, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। মিড রেঞ্জ ফোন, সেই হিসেবে এর ক্যামেরা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন আমার ছিল না, তবে এর ক্যামেরার কয়েকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, বাজেট ফোন হিসেবে ফোনের মেইন ক্যামেরার ডিটেল, ডাইনামিক রেঞ্জ এবং কালার ব্যালেন্স, এই 3টা জিনিস এক কথায় অসাম ছিল ফর দ্য প্রাইস। ছবিগুলো লক্ষ্য করলে দেখা যাবে ছবিতে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এই দুটোর মধ্যে ডিফারেন্স খুবই ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট। কালারগুলো ভালো ছিল, ওয়াশড আউট না। কিছু কিছু ক্ষেত্রে কালারগুলো একটু ওভার স্যাচুরেটেড মনে হতে পারে, অ্যাটলিস্ট রেড এবং গ্রিন আমার কাছে বেশ ওভার স্যাচুরেটেড মনে হয়েছে, তবে ডিটেইল চোখে পড়ার মতো। অনেক ছবিতেই খেয়াল করে দেখা যাবে যে ডিটেইল ওভার পুশ করা, মানে একটু ওভার শার্পেইন্ট করা। সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর জন্য এই ছবিগুলো একদম রেডি। হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, অটো মোডে হোয়াইট ব্যালেন্স মোটামুটি পারফেক্ট ছিল, অনেক বেশি ওয়ার্ম বা অনেক বেশি কুল না। ক্যামেরার এজের দিকে শার্পনেস, ডিস্টরশন এগুলো খুবই মিনিমাল ছিল, তবে ওই যে বলেছি গ্রিন এবং রেড কালারটা হালকা ওভার স্যাচুরেটেড করে দেয়। অনেকের কাছে এই ওভার স্যাচুরেটেড প্রোফাইলটা ভালো লাগবে এবং সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর জন্য ছবিগুলো একদম রেডি। আলট্রা ওয়াইড সেন্সরটিও কাজে লাগার মতো। ডাইনামিক রেঞ্জ মেইন সেন্সরের থেকে একটু কম ছিল, বাট শার্পনেস, ডিটেল আলট্রা ওয়াইড সেন্সর হিসেবে খারাপ না। একটা বাজেট ডিভাইস থেকে খুব ভালো লো লাইট পারফরমেন্স এক্সপেক্ট করাটা আসলে একটু বাড়াবাড়ি হয়ে যায়। রাতের বেলার ছবিগুলোতে দিনের বেলার ছবির মতো শার্পনেস থাকে না, শার্পনেসটা একটু নষ্ট হয়ে যায়। কিন্তু বাজেট সিরিজের একটা ফোন হিসাবে এখান থেকে নাইট মোডে আমি মোটামুটি পারফরমেন্স পেয়েছি। তবে আপনি যদি ডেডিকেটেড নাইট মোডে ছবি তোলেন, ছবি তোলার সময় ট্যাপ করে ফোকাসটা করে নেন, তাহলে এখান থেকে বেটার নাইটের রেজাল্ট পাওয়া সম্ভব।
নাইটস্কেপের ছবিগুলোতে বেশ কিছু ডিটেল ফিরিয়ে নিয়ে আসা হয়, একদম ডার্ক এরিয়াতে নয়েজ দেখা যায়। এতে ডিসপ্লের পাঞ্চ হলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই সেলফি ক্যামেরাটি বাজেট ফোন হিসেবে ডিসেন্ট ছিল, তবে সেলফি ক্যামেরার কন্ট্রাস্ট একটু কম বলে মনে হয়েছে, চুলগুলোকে হালকা সাদা করে ফেলে। একটা অটো বিউটিফিকেশনের ব্যবস্থা আছে। মুখের দিকে তাকালে খেয়াল করে দেখা যাবে যে স্কিনের টেক্সচার একটু ওভার শার্পেন করে ফেলেছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাকলিট কন্ডিশনে একটু ফেড আউট করে ফেলে ছবিগুলো, কিন্তু সেলফির পোর্ট্রেট মোড আমার কাছে ভালো লেগেছে। এর এজ ডিটেকশন, হেয়ার ডিটেকশন ভালোভাবে ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে আলাদা করতে পেরেছে। ব্যাক ক্যামেরা থেকে 1080p 30fps এ ভিডিও করা যাবে। আনফরচুনেটলি ফোনটির ভিডিওতে স্ট্যাবিলাইজেশন ইউজ করা হয়নি। ভিডিও পারফরমেন্স ওকে বলা চলে। ভিডিওতে যেহেতু স্ট্যাবিলাইজেশন নেই, সুতরাং ভিডিও একটু শেকি হবে, এটাই স্বাভাবিক। তবে ভিডিওতে একটা জিনিস ভালো লেগেছে, এতে ফোকাস হান্টিং খুব বেশি চোখে পড়েনি, ফোকাসিং ভালো ছিল। ভিডিওর ডিটেল, ভিডিওর ডাইনামিক রেঞ্জ এবং ভিডিওর কন্ট্রাস্ট আমার কাছে বাজেট ডিভাইস হিসেবে ভালো লেগেছে। তবে এতে যদি ভিডিওতে ইআইএস সুবিধাটা দেওয়া হতো তাহলে আমি পার্সোনালি আরেকটু বেশি স্যাটিসফাইড হতে পারতাম। ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 বেসড রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে। রিয়েলমি ইউআই আগের থেকে আরও বেশি পলিশড এবং আরও বেশি অপটিমাইজড বলে মনে হয়েছে আমার। যদিও এখানে অপটিমাইজেশনের আরও সুযোগ রয়েছে, কারণ স্ন্যাপড্রাগন 460 অপেক্ষাকৃত একটি নতুন প্রসেসর এবং তার সাথে 90 হার্টজের ডিসপ্লে। এই ফোনটিতে আরেকটু অপটিমাইজেশনের জায়গা আছে। রিয়েলমি আমাদেরকে প্রমিস করেছে এই ফোনটিতে আরও একটি মেজর সফটওয়্যার আপডেট আসবে, ফোনটিকে আরও অপটিমাইজ করবে তারা। এতে স্প্লিট স্ক্রিন সুবিধা পাবেন, সুতরাং 6GB র্যামের মোটামুটি ভালো ইউসেজ এখানে পাওয়া যাবে। রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ অ্যাকিউরেট এবং রিলায়েবল ছিল। ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে অ্যাক্সেলারোমিটার, প্রক্সিমিটি, কম্পাস এই সেন্সারগুলো রয়েছে। ফোনটির ইয়ারপিস স্পিকার বেশ লাউড ছিল, কল কোয়ালিটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিয়েছে আমাকে। ফুল ভলিউমে এই ফোনটির বটম ফায়ারিং স্পিকার প্রচুর পরিমাণে লাউড হয়। ফুল ভলিউমে হালকা ডিস্টরশন লক্ষ্য করেছি, বাট এটা খুবই মিনিমাল ছিল। সাউন্ড অনেক ফুলার এক্সপিরিয়েন্স দিয়েছে এবং বেশ ভালো বেজের ইম্প্যাক্ট আছে। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। Realme C17 এই ডিভাইসটির অফিসিয়াল প্রাইস 15,990 টাকা। আপনার এই 15,990 টাকায় কি কি এক্সপেকটেশন এটা আমাদেরকে কমেন্টে জানাতেই পারে। কিন্তু একটা বাজেট ডিভাইস হিসাবে 6GB র্যাম, 128GB UFS 2.1 স্টোরেজ, 6.5 ইঞ্চ 90 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং তার সাথে 5000 mAh ব্যাটারি, আসলে একটা বাজেট ডিভাইস থেকে আরও কি দরকার? বাট আমার কাছে মনে হয় এই ডিভাইসটি যাদের জন্য টার্গেট করে বানানো তাদের জন্য এর থেকে বেশি আর কোনো কিছু দরকার নেই। এই ফোনটি হতে পারে আমাদের বাবা বা মার জন্য গিফট, কিংবা অনেকের জন্যই সেকেন্ডারি একটা ডিভাইস। যারা প্রথম ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য একদম বাজেট সিরিজে 90 হার্জের ডিসপ্লে এই ফোন ছাড়া তেমন কেউ অফার করছেও না। আমি হয়তো রিয়েলমির কাছে দুটো জিনিস চেয়ে নিতে পারি, এই প্রাইস রেঞ্জে 90 হার্জের সাথে কি আমাদেরকে 1080p ডিসপ্লে দেওয়া যায়, স্ন্যাপড্রাগনের কোনো হেভি ডিউটি প্রসেসর দেওয়া যায়। আশা করি রিয়েলমি আমাদের রিকোয়েস্ট রাখবে এবং আমাদেরকে আরো নতুন নতুন ডিভাইস দিয়ে চমৎকৃত করবে। অবশ্যই আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।